উনি যেটা বলেছেন প্রতিটি ছত্রে ছত্রে যেটা বলেছেন সেটা কিন্তু দেশের বিরুদ্ধে, যাকে সরাসরি ভাষায় দেশদ্রোহিতা বলা হয়। বাংলার জয়ের কথা উনি বললেন, উনি জয় বাংলার কথা বললেন, একটি বিদেশি রাষ্ট্রের স্লোগান দিলেন, ঘুণাক্ষরেও কিন্তু পশ্চিমবঙ্গের কথা বললেন না। খুশির ঈদে গিয়ে তিনি এই কথাটা সংবিধানগতভাবে এই সব কথাগুলো বলতে পারেন না। 1946 সালে সোহরাওয়ার্দীর যে অসম্পূর্ণ কাজ ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই কাজ আগামী নির্বাচনোত্তর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ফুটে উঠবে। এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকে যে এগুলোকে নেগলেক্ট না করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, মুখ্যমন্ত্রী রেড রোডের ঈদের সভা থেকে বলছেন যে বাংলাকে যে টার্গেট করবে তারা জাহান্নামে যাবে। এডিংটা জাহান্নামে যাবে থেকেও মারাত্মক কথা বলেছে মুখ্যমন্ত্রী। কথায় আমি একদম 1946-এ ককটারনলি মনুমেন্টের নিচে দাঁড়িয়ে সেই ব্যারিস্টার সোহরাওয়ার্দী যে হিন্দুদের প্রতি হুঙ্কার ছিল, সেই একই হুঙ্কার, তারই প্রতিধ্বনি অনেক জায়গায় কয়েকটা ওয়ার্ডও মিলে গেছে। এইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার অনুভূতি, তার রাগ, তার কি বলবো, হিন্দু এবং ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের প্রতি বিদ্বেষ প্রকাশ করেছেন। তো ঈদের সময়ে মুখ্যমন্ত্রীর ড্রেসটা কিন্তু খুব লক্ষণীয় ছিল। মাথায় তো ইসলামী ধর্মমতে চাদর ছিলই, এমনকি নীল সাদা শাড়ি কিন্তু তিনি পরেননি। ওই ইসলামী মহিলারা, বয়স্কা মহিলারা যে ধরনের শাড়ি পরেন, যে ডিজাইনের, যে লতা পাতা দেওয়া, সেই একই রকম একটি শাড়ি পরেছিলেন তিনি। এবং তার প্রতিটি ছত্রে ছত্রে, কথায় কথায় একেবারে জেহাদি, ভারত বিরোধী যে বিদেশি শক্তি এবং তারা ধর্মের দোহাই দিয়ে যেভাবে পলিটিক্যাল ইসলামকে প্রচার করে, উনি সেই প্রচারেই নেমেছেন। এবং ওনার কথার শেষেও যেটা বললেন যে বাংলার জয়ের কথা উনি বললেন, উনি জয় বাংলার কথা বললেন, একটি বিদেশি রাষ্ট্রের স্লোগান দিলেন, ঘুণাক্ষরেও কিন্তু পশ্চিমবঙ্গের কথা বললেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি কাউকে ধ্বংস হতে বললেন না, কাউকে দেখে নেব, তাও কেউ খতম হবে এটাও বলেন না, বললেন জাহান্নামে যাবে। কোরআন হাদিসের ছত্রে ছত্রে যে মুশরিক যারা, আমরা তো কাফের নই, কাফেরেরও অধম মুশরিক, সেই মুশরিকদের যে জাহান্নামে যাওয়াই একমাত্র রাস্তা, সেটা কিন্তু উনি বারবার ওখানে শুনিয়ে দিলেন। এবং এই অবস্থায় এই ভদ্র মহিলা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকার সুযোগ পান, তাহলে কিন্তু 1946 সালে সোহরাওয়ার্দীর যে অসম্পূর্ণ কাজ ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই কাজ আগামী নির্বাচনোত্তর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ফুটে উঠবে। এখানে তিনি সরাসরি সমস্ত ইসলামী মানুষ যারাই ঈদের প্রেয়ার করছেন, তাদের সকলের কাছে আমাদের জাতিগত এবং আমাদের সমষ্টিগত যে জাহান্নামে যাওয়া, ধ্বংস হওয়ার কথা বলেছেন। কেন? যে তার নাকি এসআইআর এর নাম কেটে দেওয়া হচ্ছে এবং একটি বিশেষ রাজনৈতিক দল, যারা সারা ভারতবর্ষে ক্ষমতাসীন দল, তাদের বিরুদ্ধে নাম করে গালাগাল খিস্তি খেউর করেছেন। এই জিনিসটা আমার মনে হয় খুব একটা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে খাপ খাচ্ছে না। এখন এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে,
এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকে যে এগুলোকে নেগলেক্ট না করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। উনি যেটা বলেছেন প্রতিটি ছত্রে ছত্রে যেটা বলেছেন সেটা কিন্তু দেশের বিরুদ্ধে, যাকে সরাসরি ভাষায় দেশদ্রোহিতা বলা হয়। ধর্মের নামে ভোট চাওয়া একদম সংবিধানগতভাবে ভারতবর্ষে নিষিদ্ধ। উনি কিন্তু সেইটাই করেছেন। স্যার এই যে একটি ধর্মীয় সমাবেশে গিয়ে, খুশির ঈদে গিয়ে তিনি এই কথাটা সংবিধানগতভাবে এই সব কথাগুলো বলতে পারেন না। কোনো একটা বিশেষ জাতিকে জাহান্নামে রাস্তার দিকে ঠেলে দিতে পারেন না। এবং এতে কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশকে একটি বার্তা দেওয়া হলো। সেই বার্তাটাও কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নিজে আগামী নির্বাচনে একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু এই ধরনের কথা বলতে পারেন না। এটা সংবিধানগতভাবে আইনত এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এটা কিন্তু অপরাধ। স্যার এই যে রেড রোডের ঈদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। আমি তো বললাম যে উনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এবং জাহান্নামে পাঠানোর জন্য এখানকার অমুসলিম মুশরিক জনসাধারণকে সরাসরি ডাক দিয়েছেন। এর থেকে বড় দেশদ্রোহিতা তো আর হতে পারে না। এবং এই রকম কেউ দেশদ্রোহী যদি আজকে একটি অঙ্গরাজ্যের নির্বাচনে একটি দলকে কি বলবো নেতৃত্ব দেন, তাহলে শারজিল আহমেদ কেন জেলে থাকবে? তাহলে কাশ্মীরে যারা আজাদির পতাকা তুলতে চেয়েছিল, পাকিস্তানের পতাকা তুলতে চেয়েছিল, তারাও তো এই একই অপরাধে অপরাধী। একটা জায়গায় কিন্তু হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় হয়। আমি একটি বিশেষ জায়গায় হস্তক্ষেপ করব না, তাকে যা খুশি তাই করতে দেবো। এরপরে অবস্থা যেদিকে যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ তো উনি সরাসরি বিচ্ছিন্নতাবাদের ডাক দিয়েছেন এখানে, আর তো কিছু করার নেই। একটা ধর্মীয় সভা, সেখানে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর নিয়ে কথা বলছেন, বলছেন বিজেপি হটাও, দেশ বাঁচাও, রাজনৈতিক মন্তব্য করছেন। না না, রাজনৈতিক মন্তব্য তিনি রাজনৈতিক সভায় করতে পারেন, এমনকি ধর্মীয় সভায় গিয়েও অনেকে করেন, সেটা কিছু বড় কথা নয়। কিন্তু রাজনৈতিক মন্তব্য তো আমার মনে হয়নি। আমার ওনার প্রতিটি যে ছত্র, সেগুলো যে কেউ তোমরা দেখতে পারো যে উনি মানে যারা অমুসলিম, যাদের নাম নির্বাচন কমিশন কেটে দিয়েছে, তাদেরকে সমর্থন করে বলছেন যে তিনি শেষ রক্তবিন্দু দিয়ে তাদের সঙ্গে লড়াই করবেন এবং ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক পজিশনে অধিষ্ঠানকারী মানুষজনকে গালাগাল করছেন, কিস্তিখেউর করছেন, তাদেরকে ইসলামী রীতি অনুযায়ী তাদেরকে জাহান্নামে জান্নাতে পাঠাবার বন্দোবস্ত করছেন। এগুলো তো বোধহয় ধর্মীয় সভায় করা যায় না। একজন ইমাম যদি করেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সেই রাজ্যে নির্বাচন বিধি লাগু হওয়ার পরে সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তার পক্ষে এই জিনিসগুলো করাটা অশোভনীয় বলবো না, অমার্জনীয় অপরাধ। আমাদের মুখ্যমন্ত্রী মসজিদে মসজিদে যাচ্ছেন। হ্যাঁ, সুরাবর্দিও মসজিদে মসজিদে গিয়েছিলেন এবং মসজিদে মসজিদে সেখানে থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বেরিয়ে এসেছিল। 1946 সালের 16ই আগস্টের কথা, এবং 1 মাস ধরে তারা তৈরি হয়েছিল। ইনিও কিন্তু 1 মাস কেন, তিনি বহুদিন ধরে এইভাবে ভারত বিরোধী, হিন্দু বিরোধী শক্তির প্রতিভূ হিসেবে তাদেরকে লিড করার জন্য বিভিন্নভাবে তৈরি হচ্ছেন। এটা তো এখন বোঝাই যাচ্ছে তার বক্তব্য থেকে। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है।
प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।